সকলে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তাহলে এখনো অনেকেই আসেনি, ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। যে যখন আসবে তাকে অ্যাড করা হবে। ক্লাস শুরু করার আগে মঙ্গলাচরণ করব। ওম বাক্যকারং বররুচিম ভাষ্যকারং পতঞ্জলিম পাণিনিং সূত্রকারং চ প্রণতোস্মি মুনিত্রয়म्। সকলে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এর আগে আমরা অতরুরাপ্লুদে হসিচ এই দুটি সূত্র পড়েছিলাম। আমাদের বিসর্গ সন্ধি শুরু হয়ে গেছিল, সেখানে এই দুটি সূত্র আমরা পড়েছিলাম, সকলের মনে আছে নিশ্চয়ই। উত্তসন্ধি যেটাকে বলছি আমরা, সেখানে দুটো সূত্র দেখেছিলাম। একটা হচ্ছে অতরুরাপ্লুদে এই সূত্রটি, আর একটা সূত্র দেখেছিলাম আমরা হসিচ। সকলের মনে আছে তো? আশা করছি মনে আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আগের দিনে বাড়ির কাজ কিছু দেওয়া হয়নি, আজ কিছু বাড়ির কাজও দেওয়া হবে ক্লাসের শেষে। তো এই দুটো সূত্রের পরে আমাদের এই বিসর্গ সন্ধিতেই একটা অত্যন্ত মুখ্য সূত্র আমাদের আসছে, যেটা আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি। ভো ভগো অঘো অপূর্বস্য যোষী। কি সূত্র দেখতে পাচ্ছি? ভো ভগো অঘো অপূর্বস্য যোষী। এই সূত্রতে, এটা হচ্ছে বিধি সূত্র। আমরা যে 6 ধরনের সূত্র আমরা আগে পড়েছি, সূত্র 6 ধরনের: সংজ্ঞা আছে, পরিভাষা আছে, বিধির নিয়ম এবচ, অতিদেশ অধিকারশ্চ, ষড়বিধম সূত্র লক্ষণম। তো সেই অনুযায়ী আমরা যে 6 প্রকারের সূত্র জেনেছি, তার মধ্যে ভো ভগো অঘো অপূর্বস্য যোষী এই সূত্রটি হচ্ছে কি ধরনের সূত্র? বিধি সূত্র। সেখানে ভো ভগো অঘো অপূর্বস্য ইহ অসি এরকম 3টি পদ আছে। তার মধ্যে ভো ভগো অঘো অপূর্বস্য এটা ষষ্ঠান্ত পদ, আমরা বুঝতেই পাচ্ছি। ইহ এটা হচ্ছে প্রথমার একবচনান্ত, অসি এটা হচ্ছে সপ্তমীর একবচনান্ত। অসি এখানে অস এটা হচ্ছে মূল প্রাতিপদিক, তার সপ্তমীর একবচনে অসি এই রূপটা হচ্ছে। অস হচ্ছে এখানে একটা প্রত্যাহার। অয়ুণ এখানের অকার থেকে শুরু করে জবকট 10 এই সকার পর্যন্ত যে সকল বর্ণগুলো পড়েছে তাদের বোধক, সেটা হচ্ছে অস। ভো ভগো অঘো অপূর্বস্য এখানে ভো ভগো অঘো অপূর্বস্য এখানে ভোশ্চ ভগশ্চ অঘোশ্চ অশ্চ ইতি ভো ভগো অঘো আহা। তারপরে ভো ভগো অঘো আহা পূর্বে यस्मात् इति भो भगो अघो अपूर्वे अपूर्वाहा বা অপূর্ব यस्मात् सह भो भगो अघो अपूर्वः तस्य भो भगो अघो अपूर्वस्य। তো এখানে প্রথমে আমরা দেখছি ভো ভগো অঘো অপূর্বস্য, এটা হচ্ছে এক ধরনের সমস্ত পদ। সমস্ত পদ মানে যেগুলো সমাসবদ্ধ পদ, তাদেরকে আমরা সমস্ত পদ বলি। এখানে সমাস আছে। কি সমাস আছে? তো আমরা বিগ্রহ দেখে দেখতে পাচ্ছি, তার পাশে লেখাও আছে
এটা হচ্ছে ইতরে ইতরেতর যোগ দ্বন্দ্ব, তার বিগ্রহ এখানে করা আছে। ভোশ্চ, ভবশ্চ, অঘোশ্চ, অশ্চ। ঘোষ একটা হচ্ছে নিপাত, শান্ত নিপাত। ভয়কার দন্তস্বয় হলন্ত। ভবস এটা হচ্ছে সেই ধরনেরই একটা শান্ত নিপাত। আর অঘোষ এই তিনটা হচ্ছে সকারান্ত। শান্ত মানে হচ্ছে সকার অন্তে যার, সে হচ্ছে শান্ত। সেই শান্ত নিপাত হচ্ছে ঘোষ, ভগোষ আর অঘোষ। এগুলো হচ্ছে কি নিপাত, মানে অব্যয়ের মতো এদের রূপ হয়। ঠিক আছে। সম্বোধনে সাধারণ মানুষদের সম্বোধন করার জন্য আমরা ভো হো বলি তো, সাধারণ মানুষদের সম্বোধন করার জন্য ভো হো, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে ঘোষ। ভোজনঃ হ্যাঁ, এরকম বলি। দেবতাদেরকে উদ্দেশ্য করে যদি আমাদের সম্বোধন করতে হয় তাহলে আমরা ভগ এই শব্দটা ব্যবহার করি। ঠিক তেমনি অসুরদের ক্ষেত্রে যদি আমাদের সম্বোধন করতে হয় তার ক্ষেত্রে আমরা অঘো এই নিপাতটা ব্যবহার করি সম্বোধন করার জন্য। তো এই তিনটা হচ্ছে শান্ত সকারান্ত নিপাত, যার অন্তে সকার আছে। ঘোষ, ভগোষ, অঘোষ। আর একটা শব্দ আছে দ্বন্দ্বতে কি, অশ্চ। অ মানে হচ্ছে অকার, অবর্ণ। ঠিক আছে। তো এদের প্রথমে দ্বন্দ্ব সমাস করে ভো, ভগ, অঘ, আহা এরকম করা হয়েছে। ঠিক আছে। এরপরে দ্বন্দ্ব সমাস হয়ে যাওয়ার পরে এখানে আবার বহুব্রীহি সমাস করা হয়েছে। ভো, ভগ, অঘ, আহা পূর্বে ইয়স্মাৎ, মানে ভো, ভগ, অঘ আর অ পূর্বে যার, সে হচ্ছে ভো, ভগ, অঘ, অপূর্বঃ। এখানে পূর্ব শব্দটা দ্বন্দ্ব সমাসের শেষে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বন্দ্ব সমাস কতদূর পর্যন্ত, ভো, ভগ, অঘ, অ পর্যন্ত দ্বন্দ্ব সমাস, তারপরে পূর্ব শব্দ দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের একটা নিয়ম আগে আমরা শুনেছিলাম কিছু হয়তো, দ্বন্দ্ব সমাসের অন্তিমে যে পদটা থাকে সেই পদের দ্বন্দ্ব সমাসের যে অবয়ব তার প্রত্যেকের সঙ্গেই অন্বয় হয়। এরকম নিয়ম কিছু শুনেছি কি আমরা? না স্যার, আমাদের সমাস এখনো পড়ানো হয়নি তো। সমাস হয়নি, কিন্তু এই নিয়মটা কি শুনেছি? দ্বন্দ্ব সমাসের অন্তিমে যে পদ শ্রুত হয়, যে পদ শোনা যায়, সেই পদের দ্বন্দ্ব সমাসের যে অবয়ব আছে সেই প্রত্যেকটা অবয়বের সঙ্গে তার অন্বয় হয়। ঠিক আছে। তো এখানে দ্বন্দ্ব সমাস কতদূর হয়েছে, ভো, ভগ, অঘ অতদূর পর্যন্ত দ্বন্দ্ব সমাস হয়েছে। তারপরে অ পর্যন্ত, ভো, ভগ, অঘ, অ অতদূর পর্যন্ত আমরা দেখছি দ্বন্দ্ব সমাস হয়েছে, তাই তো। তারপরে পূর্ব শব্দ শোনা যাচ্ছে, পূর্বস্য, তাই তো। তাহলে এই পূর্বস্য এই পদটা দ্বন্দ্ব সমাসের যতগুলো অবয়ব আছে, দ্বন্দ্ব সমাসের কতগুলো অবয়ব আছে এখানে, ভোস একটা অবয়ব, ভগ একটা চারটে অবয়ব, আছে। চারটা। সেই প্রত্যেকটার সঙ্গে কি হবে, তার অন্বয় হবে। ঠিক আছে। অপূর্ব এর অন্বয় হবে এই চারটের সঙ্গে। পূর্ব পূর্ব শব্দটা। ঠিক আছে। আচ্ছা। হুম। উম, এখানে সমাজটা একটু গোলমাল হয়ে গেছে মনে হয়, এটা একটা আগের পিডিএফ। হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে এখন কি হচ্ছে, আমাদের পূর্ব শব্দটা সবার সঙ্গে অন্বয় হবে। তাহলে কি সূত্রের অর্থ হবে, ভো তার সঙ্গে পূর্বের অন্বয় হবে, তখন ভো পূর্বস্য, ভগ পূর্বস্য, অঘ পূর্বস্য আর অপূর্বস্য। অ মানে অকার বর্ণ, তাহলে অবর্ণ পূর্বে আছে এমন, ভো পূর্বে আছে এমন, অঘ পূর্বে আছে এমন, আর ভগ পূর্বে আছে এমন। সেটাকে বোঝার জন্য কি বলা হলো, ভো, ভগ, অঘ, অপূর্বস্য। ঠিক আছে। তাহলে এই পদের অর্থ আমাদের বোঝা গেছে, কি বলতে চেয়েছে এখানে, কি অবয়ব আছে। হ্যাঁ। হ্যাঁ। হুম। এরপরে এই সূত্রে এখন আমাদের রোহ সুপি একটা সূত্র ছিল, সেইখান থেকে রোহ এই পদটি এখানে অনুবৃত্তি হয়ে আসছে। রোহ এখানে ষষ্ঠীর এক বচন আছে। রু এটা হচ্ছে মূল প্রাতিপদিক। আমরা রু বিধায়ক সূত্র পড়েছি আগে। কি সূত্র পড়েছি, কারোর মনে আছে কি? রু বিধায়ক সূত্র কিছু আমরা পড়েছি কি? স্যার সসযুষ রু। হ্যাঁ, সসযুষ রু।
তো সেই সূত্রের দ্বারা যে রু বিধান করা হচ্ছে, সেই রু হচ্ছে এখানে প্রাতিপদিক, তার ষষ্ঠীর এক বচন হচ্ছে রোহ, মানে রু ইত্যস্য। ঠিক আছে, রোহ এখানে ষষ্ঠী আছে, আর ভো ভগ অঘ অপূর্বস্য এখানে ষষ্ঠী আছে, তাহলে পরস্পরের সঙ্গে অন্বয় হবে। এই জন্য রোহ এর এরকম এর সঙ্গে অন্বয় হয়ে কি অর্থ আসবে, ভো পূর্বস্য রোহ, ভগ পূর্বস্য রোহ, অঘ পূর্বস্য রোহ, আর অপূর্বস্য রোহ। এবারে রোহ এখানে ষষ্ঠী আছে আর এটা বিধিসূত্র, তাহলে কি হবে, স্থানে চলে আসবে। তাহলে রোহ স্থানে, ইহ, ইহ মানে হচ্ছে অন্তস্থ ইয়কার, সেটা হচ্ছে এখানে প্রথম আর এক বচন আছে, আর বিধিসূত্রে যেটা প্রথমান্ত হয় তাকে আমরা বিধেয় বলে জানি, তার বিধান করা হবে। তো এই জন্য ইহ এটা হচ্ছে বিধেয় বোধক পদ, এখানে অসি এটা হচ্ছে নিমিত্ত বোধক পদ। এই জন্য সূত্রের আমরা যদি অর্থ লিখতে চাই স্পষ্ট করে, তাহলে সেই সূত্রের অর্থ এরকম হবে কি, সকলের বোঝা গেছে কি, ভো পূর্ব থাকলে, অঘ পূর্ব থাকলে, আর ভগ পূর্ব থাকলে, অথবা অকার যদি পূর্ব থাকে, কার পূর্বে থাকতে হবে, রোহ, রুয়ের পূর্বে থাকতে হবে। এরকম যদি রু হয় তার স্থানে কি হবে, সেই রুয়ের জায়গাতে কি চলে আসবে, অন্তস্থ ইয়কার চলে আসবে। অন্তস্থ ইয় মানে হচ্ছে এই বর্ণটা চলে আসবে, হলন্ত অন্তস্থ ইয়, সেই রুয়ের জায়গাতে। কখন হবে, যদি সেই রুয়ের পরে অস বর্ণ থাকে। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশনে কি কি বলছে, যে একটা রু হতে হবে, সেই রুয়ের ঠিক ঠিক পূর্বে কি থাকতে হবে, ভো শব্দ থাকতে হবে, অথবা ভগ শব্দ থাকতে হবে, অথবা অঘ শব্দ থাকতে হবে, অথবা অকার থাকতে হবে। তারপরে যদি রু থাকে, সেই রুয়ের পরে আবার যদি অস থাকে, তাহলে এরকম কন্ডিশন হলে সেই রুয়ের জায়গাতে কি হবে, অন্তস্থ ইয়কারের আদেশ হবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্রের অর্থ। আশা করছি সকলেই সূত্রের অর্থ বুঝতে পেরেছে। স্যার আবার একবার বলবেন, আমি মানে লেফট হয়ে গিয়েছিলাম, আবার একটু প্রথম থেকে বলতে হবে। পুরোটাই প্রথম থেকে বলতে হবে? হ্যাঁ স্যার, আমি মানে লেফট হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, আরেকবার বলছি। হ্যাঁ, সূত্রের অর্থটা আমি শুধু বলছি, পুরোটা এখন আর বলা সম্ভব নয়, আপনি একবার রেকর্ডিংটা দেখে নেবেন। সূত্রের অর্থটা বলছে যে ভো এই শব্দটা যদি পূর্বে থাকে, তারপরে যদি রু থাকে, রু বিধায়ক সূত্র কি, সহজ, হ্যাঁ আগে পড়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সহজ, এখন মানে মনে আসছে না স্যার। সসজস রু, ঠিক হ্যাঁ আছে, সেই সহজ। সেই রু তার ষষ্ঠীর এক বচন এখানে রু আছে, রোহ আছে। ঠিক আছে, তাহলে সেই রু এর স্থানে কি হবে, অন্তস্থ ইকারের আদেশ হবে যদি পরে অসবর্ণ থাকে। ঠিক আছে, ভো শব্দ পূর্ব যদি থাকে, রু এর পূর্বে কি থাকতে হবে, ভো শব্দ থাকতে হবে, অথবা ভগ শব্দ থাকতে হবে, অথবা অঘ শব্দ থাকতে হবে, অথবা অকার থাকতে হবে। এরকম যে রু, তার স্থানে এই অন্তস্থ ইকারের আদেশ হবে যদি পরে অসবর্ণ থাকে। ঠিক আছে, উদাহরণটা দেখলে আরো স্পষ্ট হবে। উদাহরণ দেখলে আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারবো। যেমন দেবাস, ইহ একটা প্রয়োগ আছে, দেবাস দেবাহা, হয়তো হ্যাঁ, দেবাহা, এখানে মূল প্রাতিপদিক কি আছে,
হুম, দেবাহ এখানে দেব দেব, ঠিক আছে। দেব হ্যাঁ, হ্যাঁ দেব এটা হচ্ছে মূল প্রাতিপদিক। দেব, তার থেকে যশ একটা বিভক্তি আছে, সেই যশের অস মাত্র অবশিষ্ট থাকে। তারপরে দেব যুক্ত অস, এখানে কোন সন্ধি প্রাপ্ত হবে? দেব যুক্ত অস। সস্বরে দীর্ঘ হ্যাঁ, অকস্বর বর্ণের সস্বরে দীর্ঘ। দীর্ঘ। সবর্ণে সবর্ণ দীর্ঘ, তাই তো? হ্যাঁ স্যার। সবর্ণ দীর্ঘ হলে কি হবে? দেবাস দেবাস, ঠিক আছে। তো সেই দেবাস, তারপরে ইহ শব্দ আছে, বোঝা গেল তো? দেবাস ইহ। এখন দেবাস এই সম্পূর্ণ শব্দ স্বরূপটা সুবন্ত, তাই তো? হুম সুবন্ত কিনা, সুবন্ত হওয়ার জন্য তার কি হবে? পদসংজ্ঞা হবে, তাই তো? সুবন্ত হলে তার পদসংজ্ঞা হয় তো। সুপ্তিঙ্গন্তম পদম, সুবন্ত আর তিঙ্গন্তের পদসংজ্ঞা হয়। হ্যাঁ, আগের হ্যাঁ সেমিস্টার স্যার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ তো সেই দেবাস এই সম্পূর্ণটা হচ্ছে একটা পদ, আর সেই যে সোকারটা সেটা পদের অন্তে আছে। তো এই জন্য একটা সূত্র এখানে আসবে, সসজুস রুহু। কি সূত্রের অর্থ ছিল? সূত্রের অর্থ কি ছিল, কারোর মনে আছে? স্যার পদান্তে যদি সকার থাকে সেখানে রু আদেশ হবে। হ্যাঁ, তাহলে এখানে পদান্ত সকার আছে, এই জন্য পদান্ত সকারের কি হলো? রু আদেশ হয়ে গেছে। দিয়ে রেপ উকারটা চলে যায়, আমি বলেছিলাম ইর সঙ্গে অনুবন্ধ লোপ হয়ে চলে যাবে। তাহলে দেবার ইহ রইল। এখন এই যে দেবার এই যে এটা আছে, এটা রু কিনা? রু তো। আর তার ঠিক পূর্বে কি বর্ণ আছে? স্যার রুয়ের, কি বললেন আপনি বললেন? বলি এখানে যে এই যে রেপটা আছে, এটা রু তো। হ্যাঁ তার ঠিক পূর্বে কি বর্ণ আছে? ওটা কি বর্ণ? স্যার স্যার র হলন। অবর্ণ, অ, তাই তো? অবর্ণ। ও হ্যাঁ, শেষ বর্ণের আগে অ আছে। হ্যাঁ তাহলে রুয়ের আগে অবর্ণ আছে কিনা? আছে তো। আছে। তাহলে এইখানে যে রুটা আছে সেটা অবর্ণ পূর্ব রু কিনা? হ্যাঁ, অবর্ণ পূর্ব রূপ। রু, তারপরে ইহ যে ইটা আছে তার সেটা অস কিনা? হ্যাঁ অস, তার মানে এখানে এই সূত্রের প্রয়োগ হবে। ঠিক আছে। তাহলে এই সূত্র আমাদের চলে আসবে, ভো ভগ অভ অপূর্বস্য ইয়সি। অপূর্ব যে রু, এখানে আছে অপূর্ব রু আছে। অপূর্ব রু মানে অকার পূর্বে আছে এমন যে রু, সেটা এখানে রূপ। দেখতে পাচ্ছি। তারপরে অস আছে, এই জন্য এখানে কি হলো? রুয়ের জায়গাতে অন্তস্থ ইকার চলে এলো, দেবাই ইহ হয়ে গেল। ঠিক আছে, দেবাই ইহ। এখন এখানে দেবাই ইহ এটা পদান্ত ইকার আছে। দেবাই এটা হচ্ছে কি পদান্ত ইকার, আর তারপরে অস প্রত্যাহারস্থ বর্ণ আছে। এই জন্য আমাদের একটা সূত্র আগে পড়ানো হয়েছিল, লোপ সাকল্যস্য। কখন পড়ানো হয়েছিল? কোন সূত্রে পড়ানোর পর এটা পড়ানো হয়েছিল? বার্তিক 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 সূত্রের পর। এখন সবাই পিছনে পিডিএফ চেক করছে। কোন সূত্র পড়ানোর পরে লোপ সাকল্যস্য এই সূত্র পড়ানো হয়েছিল?
স্যার লোক সাকল্যের সাথে ব্যতিক্রম ভাবে সূত্রের প্রয়োগ হয়েছিল, এটুকু মনে আছে। এচো ইয়বায় আবহ। হ্যাঁ, ই এছো ইয়াবাহা, ইকোয়ান আছে, ইকোয়াবাহা, হ্যাঁ ঠিক আছে। আমি সেখানে গীতা থেকে উদাহরণও দিয়েছিলাম। সর্ব এব। হ্যাঁ ওই যে এ বা, হ্যাঁ সার্বা এ বা, এখানে কি করে হয় মনে পড়েছে। হুম। তো এখানে হচ্ছে সেই সূত্রের দ্বারা এখানে কি হবে, এই অন্তস্থ ইকারটার যেহেতু পদান্তে ই আছে তারপরে অস আছে, এই জন্য এই ওকারটার বিকল্পে লোপ হয়ে যাবে। তাহলে যে পক্ষে লোপ হয়ে গেল সেই পক্ষে দে বা ইহ এরকম থাকবে, আর যে পক্ষে লোপ হলো না সেই পক্ষে দে বা ইহ এখানে থেকে সংযুক্ত হয়ে গেলে দে বা ইহ এটাই রূপ হয়ে গেল। তাহলে দেবাস ইহ এখানে সন্ধি করলে দুটো রূপ পাচ্ছি আমরা, একটা হচ্ছে দে বা ইহ আর একটা হচ্ছে দে বা ইহ। ঠিক আছে, স্যার তার মানে যে দুইটা রূপ পাবো দুইটাই মানে সঠিক, আমরা এরকম দুইটাই লিখতে পারবো তাই তো। দুটাই লিখতে পারি আমরা। এটা তো সব আচ্ছা জায়গাতে দেখি, এটা সব জায়গাতে আমরা দেখি, কিন্তু এটা দেখতে পাই না। ঠিক আছে, হ্যাঁ তো এটাও আমরা করতে পারি। আর এই যে এখানে কোন সূত্র এখন প্রাপ্ত হচ্ছে, এখানে এখন কোন সূত্র দ্বারা সন্ধি প্রাপ্ত হচ্ছে? স্যার ওই যে আত গুণা হ। হ্যাঁ, আতগুণ হও, কিন্তু সেটাও এখানে হবে না। ওইটা আমি ওখানেও বলেছিলাম আর এখানেও বলছি হবে না। কেন হবে না তার ব্যাখ্যা আমরা আগামী একটা ক্লাসের মধ্যেই, আজ আসবে না, কাল বুধবারে আমরা পড়বো সেটা। সেখানে এই পাণিনীয় ব্যাকরণের ঠিক কি আছে। আমরা বলি না বিজ্ঞানসম্মত, অত্যন্ত বিজ্ঞানসম্মত কিভাবে তার একটু ধারণা হুম পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে আমরা সেটা দেখবো। তখন দেখেছিলাম কিনা মনে নেই, সম্ভবত দেখিনি, কারণ এখন আসবে পরে। এখানে হবে না, সন্ধি হবে না। আমি ওটা মুখে তখন বলে দিয়েছিলাম যে হবে না, কিন্তু কেন হবে না তার ব্যাখ্যা আগে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে ভো ভগ অভ অপূর্বস্য যোশী এর উদাহরণ। ঠিক আছে, ঘোষ ভগোষ অঘোষ এই চারটা হচ্ছে, তিনটা হচ্ছে সকারান্ত নিপাত, তার অর্থ আমি বললাম কি, আর কিভাবে হয় অপূর্বের উদাহরণ আমরা এখানে দিয়েছি, দেবাইহ দেবাইহ। এরপরে এই যে অপূর্ব, এখানে আরো উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন কোথাও কোথাও অকার থাকলে আমরা বিসর্গের লোপ দেখি, কোথাও কোথাও লোপ দেখতে পাই, আবার কোথাও কোথাও আমরা এরকম অন্তস্থ অকার দেখতে পাই, তাই তো। এইখানে হচ্ছে এরকম ভাবে বুঝতে হবে, অকার হ্রস্ব অকারের পর যদি তারপরে বিসর্গ, তারপরে যদি ইচ থাকে, ইচ প্রত্যয়হরস্থ বর্ণ থাকে, তাহলেও বিসর্গের লোপ হয়ে যায়। আর আকারের পরে যদি অস প্রত্যয়হরস্থ বর্ণ থাকে তাহলেও বিসর্গের লোপ হয়ে যায়। যেমন রামঃ এতি, আমরা যদি বলি রামঃ এতি, এখানে আছে কি, এখানে রামঃ এতি, এখানে হচ্ছে একারটা ইচ প্রত্যাহারে পড়ছে, আর জন্য এখানেও কিন্তু বিসর্গের লোপ হয়ে যায়, রাম এতি এরকম হয়ে যায়। আকারের ক্ষেত্রেও এরকম অস থাকলে তারপরে বিসর্গের লোপ হয়ে যায়। এখানে এরকম উদাহরণগুলো দেওয়া হয়েছে, আমরা দেখবো, এটা দেখলেই বুঝতে পারবো। বালাহা আত্র, এখানেও অবর্ণের পরে এই বালাহা বিসর্গ আছে, মানে কি এটা অ্যাকচুয়ালি রু হবে, বিসর্জনীয় স, এর দ্বারা বিসর্গের আবার সকার হবে, সকার হওয়ার পরে আবার কি হবে, রু হবে, সসজুস রু, তারপরে আবার রু এর অন্তস্থ ইকার আদেশ হবে, তার আবার বিকল্পে রূপ হয়ে গিয়ে বালা অত্র এরকম হবে। ঠিক তেমনি রামঃ আগচ্ছতি রাম আগচ্ছতি, রামঃ ইচ্ছতি রাম ইচ্ছতি, অতঃ এব অতএব, পুরুষাঃ হসন্তি পুরুষা হসন্তি, বালকাঃ গচ্ছন্তি বালকা গচ্ছন্তি। ঠিক আছে, এরকম আমাদের রূপ আমরা দেখতে পাই, এরকম আমরা বাক্যে দেখতে পাই। তার হচ্ছে এই সূত্র হচ্ছে সেখানে প্রমাণ। ঠিক আছে, স্যার পরীক্ষার সময় কি আমাদের ভেঙে ভেঙেই পড়তে হবে নাকি আমরা সোজা সন্ধিটাই করবো?
কি মানে পরীক্ষার সময় যদি এরকম আসে সেক্ষেত্রে কি আমরা যেরকম আগেরটা আমরা ভেঙে ভেঙে করলাম সূত্র প্রয়োগ করে করে স্টেপ বাই স্টেপ ওরকম করতে হবে নাকি এরকম সরাসরি একেবারে করলেই হবে? কিছু কিছু জায়গাতে সরাসরি করলেই হবে, যেমন 1 নম্বরের কোশ্চেন থাকবে যেখানে, সেখানে সরাসরি করলেই হবে। আর কিছু কিছু জায়গাতে স্টেপ বাই স্টেপ করতে হবে যেখানে নাম্বার বেশি থাকবে। আচ্ছা, 3 নম্বরের যদি থাকে সেখানে একটু স্টেপ বাই স্টেপ করলে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে সেখানে। ঠিক আছে, এগুলো স্টেপ হচ্ছে যেখানে এরকম হচ্ছে, প্রথমে কি হবে, এখানে বালাস ওখান থেকে শুরু করতে, বালা অত্র আছে আপনাদের সন্ধি এরকম দেওয়া থাকবে, বালা অত্র এখানে যদি বলা হয় তাহলে এখান থেকে আপনাদের শুরু করতে হবে। তারপরে স্টেপ কি আছে, বালা রু অত্র, তারপরে বালা ইয় অত্র দিয়ে তারপরে যেমন হয় সেরকম হবে। ঠিক আছে, স্টেপ তো বোঝাই যাচ্ছে কিরকম ভাবে হচ্ছে। এই হচ্ছে অতদূর পর্যন্ত হয়েছিল। এরপরে এই যে এখানে বাকি উদাহরণগুলো আমরা দেখব। ভোস ভগোস অঘোষ ইতি শান্তাহা নিপাতা, এই তিনটা হচ্ছে কি সকারান্ত নিপাত। তারপরে যেমন বললাম যে দেবতাদের আহ্বান করার জন্য, সম্বোধন করার জন্য ভোস এই নিপাতটা ব্যবহার করব, তাহলে ভোস দেবাহা এরকম থাকবে। এখানেও ভোস এটা নিপাত যেহেতু, তার জন্য এটা হচ্ছে পদ, পদের মতোই এর ব্যবহার করতে হবে। তার জন্য সকারান্ত নিপাত, শান্ত পদ সসুজ রু এর দ্বারা রুক্ত হয়ে ভই দেবাহা দিয়ে তারপরে ওই অন্তস্থ ইকারটার লোপ হয়ে যাবে। সেই লোপের জন্য একটা সূত্র আসছে আমাদের। ঠিক আছে, এখানে কিন্তু লোপ সাকল্য সের দ্বারা লোপ প্রাপ্ত হচ্ছে না অন্তস্থ ইকারটা। এই স্টেপটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, কি হয়েছে এখানে, ভোস দেবাহা এটা ছিল, ভোস এটা হচ্ছে সকারান্ত নিপাত। আর সমস্ত নিপাতেরই অব্যয় সংজ্ঞা হয়, সমস্ত নিপাতেরই কি সংজ্ঞা হয়, অব্যয় সংজ্ঞা। অব্যয় সংজ্ঞা হয়। হ্যাঁ, আর অব্যয় হলে সেটাকে আমরা সুবন্ত পদ বলেই ব্যবহার করি, তাই তো। অব্যয় মানে সুবন্ত পদ, কারণ এটা অব্যয় তো, এখান থেকে সুবিভক্তি এলেও সেই সুবিভক্তির লোপ হয়ে যায়। একটা সূত্র আছে অব্যয়াৎ আপসুপহ, তার দ্বারা অব্যয় থেকে যে বিভক্তি আছে তার লোপ হয়ে যায়। তো লোপ হয়ে গেলেও আমরা সেটাকে পদ বলে মানি। যেমন দধি, মধু, প্রথম আর এক বচনে কি হয়, দধি এটাই হয়, মধু এটাই হয়। তো সেখানে সুবিভক্তি এসেছিল, তার লোপ হয়ে গেছে, তাহলে দধি এটাকে পদ বলবো কি বলবো না? অব্যয় না, কিছু কিছু জায়গাতে যেমন দধি শব্দ, তার প্রথম আর এক বচন এখানে সুবিভক্তি আসে, সেই সুয়ের লোপ হয়ে যায়, দিয়ে পরে দধি পড়ে থাকে। এখন এই যে দধিটা, এই দধিটাকে আমরা সুবন্ত পদ বলবো কি বলবো না? হ্যাঁ বলা যায় তো। বলা যায়। বিভক্তি লোপ হয়ে গেলেও সেই বিভক্তিকে আশ্রয় করে কিছু কিছু কাজ আমাদের হয় ব্যাকরণে, এই জন্য দধি, মধু ইত্যাদি হলেও আমরা সেগুলোকে পদ বলবো। ঠিক তেমনি অব্যয়ের ক্ষেত্রেও, অব্যয়ের ক্ষেত্রে যে বিভক্তি আছে সেই বিভক্তির অব্যয়াৎ আপসুপহ এর দ্বারা লোপ হয়ে যায়। লোপ হয়ে গেলেও সেই অব্যয়টাকে আমরা পদ বলি, সুবন্ত পদ বলি। তো এই জন্য ঘোষ এটা হচ্ছে এখানে একটা সুবন্ত পদ। সুবন্ত পদ হওয়ার জন্য কিরকম সুবন্ত পদ, শান্ত পদ। শান্ত পদ হওয়ার জন্য সসজুস রুহু এই সূত্রের দ্বারা অন্তিম যে সকার তার স্থানে রু চলে আসছে, রু এর উকারটা চলে যায়, ভোর দেবাহা এরকম স্থিতি হয়। এই জায়গাতে ভোরের যে রু আছে সেটা হচ্ছে ভো পূর্ব রু, ভো পূর্ব রু কিনা? হ্যাঁ, ভো ভো পূর্বরু মানে ও হ্যাঁ, পূর্ব, পুরোটাকেই আমরা ধরবো নাকি শুধু ওই বর্ণটাকে ধরবো? ভো ভো আচ্ছা তাহলে ভো পূর্বরু, ঠিক আছে। পূর্ব রু, ঠিক আছে। তার সেই রু এর জায়গাতে পরে কি আছে, অস প্রত্যাহারস্থ বর্ণ আছে, জবকটা 10 দ আছে, তার জন্য কি হচ্ছে, রু এর জায়গাতে অন্তস্থ ইকার চলে আসছে, ভৈ দেবাহা এরকম হচ্ছে। এখন ভৈ দেবাহা এই স্থলে লোপ সাকল্য সেই সূত্রের প্রবৃত্তি হচ্ছে না, হচ্ছে কি? লোপ সাকল্য সেই সূত্র কখন প্রবৃত্ত হয়, যখন আমরা দেখেছি অস থাকে এই এই বর্ণগুলা এগুলা তখন থাকে।
এখানে দটা অস নেই, না, অস্ত হচ্ছে জবকট দশ দ। 10। হ্যাঁ তাহলে এখানে হলো না কেন? হ্যাঁ তাহলে এখানে প্রাপ্ত আছে, তাই তো, এখানেও প্রাপ্ত আছে। কিন্তু এখানে যদি প্রাপ্ত হয় লোপ সাকল লস্য দিয়ে যদি এখানে আমরা অন্তস্থয়কারের লোপ করি, তাহলে কি হবে? কেউ বুদ্ধি খাটিয়ে বলতে পারবে কি দোষ, কি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, এখন এখানে আমরা লৌহ সাকল্যস্য কাজ করব, তাহলে লৌহ সাকল্যস্য দিয়ে যদি কাজ করি তাহলে কি হবে? আমরা পরপর ভাবি কি হবে। অন্তস্থয়কারটা লোপ হয়ে যাবে, তাই তো, হ্যাঁ, ভো দেবা দিয়ে দেবাহা হয়ে গেল। আর কিছু হবে কি? হুম, আর কিছু হবে না? আর ওই যে দীর্ঘ এই রূপটাও তো হবে, দীর্ঘ এই রূপটাও তো হবে। গুলিয়ে যাচ্ছে। যদি আমি লৌহ সাকল্যস্য সূত্র এখানে প্রবৃত্ত করি, লৌহ সাকল্যস্য সূত্রের দ্বারা কি হয়? বিকল্পে অন্তস্থয়কারের লোপ হয়। তার জন্য আমরা আগে দেখলাম এখানে কি দেখলাম? দুটো রূপ দেখেছি, লোপ হয়েছে। হ্যাঁ, দুইটা রূপ দেখেছি, ঠিক আছে। ঠিক আছে। এখন এখানেও যদি আমাদের লৌহ সাকল্যস্যের দ্বারা আমরা বিকল্পে লোপ করি, অন্তস্থয়কারের লৌহ সাকল্যস্যের দ্বারা বিকল্পে লোপ করি, তাহলে এক পক্ষে লোপ হলো, যে পক্ষে লোপ হচ্ছে সেই পক্ষে ভো দেবাহা এই রূপটা হচ্ছে, যে পক্ষে লোপ হবে না সেই পক্ষে ভই দেবাহা এই রূপটাও আমাদের প্রাপ্ত আছে, আছে কিনা? কিন্তু এই রূপটা ভুল, এই রূপটা ভুল, অসাধু রূপ। ভুল। তো আমাদের এই জন্য এখানে লৌহ সাকল্যস্য সূত্র দিয়ে কাজ করা চলবে না, ঠিক আছে? এই সূত্রের দ্বারা হ্যাঁ, এখানে বুঝতে পেরেছি। কাজ করা চলবে না। এই জন্য লোপের যাতে এখানে যাতে নিত্য লোপটা হয়, তো এই জন্য একটা নতুন সূত্র আসছে আমাদের, হলি সর্বেশাম, ঠিক আছে? কি সূত্র আসছে? হলি সর্বেশাম। হলি সর্বেশাম। আগের সূত্রটা কি ছিল? লোপঃ সাকল্যস্য, সাকল্য সেখানে একজন বৈয়াকরণ, তার মতে লোপ হয় বলছিল, ঠিক আছে? তার মতে লোপ হয় যদি আমি বলি যে এর মতে অতটা, তার মানে কি আমার নিজের একটা ভিন্ন মত আছে, তাই তো? ঠিক তেমনি ভগবান পাণিনি কি বলছেন যে সাকল্য মুনির মতে এখানে লোপ হবে, তার মানে কি নিজের একটা অবশ্যই মত আছে যে লোপ হবে না। তো সেই জন্য ওখানে আমরা বিকল্পে পাচ্ছিলাম যে বিকল্পে লোপ হবে, বিকল্প হবে মানে কি পাণিনির মতে লোপ হবে না। হলি সর্বেশাম এই সূত্রে দ্বারা সব জায়গাতে সর্বেশাম মানে সবার মতেই লোপ হবে, সবার মতে। নিত্য লোপ করার জন্য এই সূত্রটা আসছে। কখন নিত্য লোপ করবে? তাহলে তো তার ব্যাখ্যা হলি সর্বেশাম এটা একটা বিধি সূত্র। হ্যাঁ, বিধি সূত্র, ঠিক আছে? তো কি সূত্রের অর্থ কিভাবে নিত্য লোপ হচ্ছে সেটা আমরা দেখব। এই সূত্রের সাধারণভাবে দুটো পদ দেখতে পাচ্ছি, হলি সর্বেশাম। হলি এখানে সপ্তমীর এক বচন আছে, সর্বেশাম ষষ্ঠীর বহুবচন। হলি এখানে হল এটা হচ্ছে মূল প্রাতিপদিক, তার সপ্তমীর এক বচনে হলি এই রূপটা হচ্ছে। হল এটা হচ্ছে প্রত্যাহার, হয়বরট শুরু করে হল পর্যন্ত লোকার দিয়ে হল প্রত্যাহার নির্মাণ হচ্ছে হকার আদি লান্ত সমুদায়ের বোধক, ঠিক আছে? সেটা হচ্ছে হল, তার সপ্তমীর এক বচন হচ্ছে হলি। আর এই সূত্রেই আবার এক মিনিট, হ্যালো, এই একটা কি বল, তাহলে কি এখানে হলি আর সর্বেশম দুটো পদ আছে। এইখানে আবার ভো ভব অভো অপূর্বস্য যোশী এই সূত্র থেকে ভো ভব অভো অপূর্বস্য এই পদটা ষষ্ঠন্ত পদ এখানে অনুবৃত্তি হয়ে চলে আসছে, ঠিক আছে? আর একটা সূত্র আছে আমাদের, বিয়োর লঘু প্রয়ত্ন তরহ শাকটায়নস্য, বিয়োর
লঘু প্রয়ত্নতরঃ শাকটায়নস্য। এই সূত্রে বিয়োগ একটা পদ আছে ষষ্ঠীর দ্বিবচন, লঘু প্রয়ত্নতরঃ প্রথমের এক বচন, শাকটায়নস্য ষষ্ঠীর এক বচন। এখানে বিয়োগ যে পদটা আছে সেখানে ওয়াচ ইয়াচ ইতি বিয়োগ তয়োহ বিয়োগ, ঠিক আছে, মানে অন্তস্থ ব আর অন্তস্থ য় এই দুটো বর্ণ এখানে আছে, তার থেকে ষষ্ঠীর দ্বিবচন আছে বিয়োগ, ঠিক আছে। তাহলে ষষ্ঠীর দ্বিবচন আছে, সেটা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাঙি কি কি পাবো, বস্য ইয়স্য এরকম পাবো, তাই তো। তো এখানে আমাদের বস্য এর কোনো প্রয়োজন নেই, ইয়স্য এরটার প্রয়োজন আছে। এই জন্য বিয়োর লঘু প্রয়ত্নতরঃ শাকটায়নস্য এই সূত্র থেকে ইয়স্য এই ষষ্ঠন্ত পদটাও এখানে আমরা অনুবৃত্তি করে নিয়ে চলে আসবো। ইয়স্য মানে অন্তস্থ ইকারস্য, ইকারস্য। তাহলে এখন সূত্রে আমাদের কটা পদ এলো, হলি সর্বেশাম ভো ভগ অভো অপূর্বস্য ইয়স্য, চারটা পদ চলে এলো, ঠিক আছে। আর লোপ সাকল্য সেখান থেকেই লোপহ এই পদটাও এখানে অনুবৃত্তি হয়ে চলে আসে। তো এখন টোটাল সূত্রে 5টা পদ হচ্ছে। লোপহ এই বিধি সূত্রে লোপহ এখানে প্রথমান্ত আছে, এই জন্য প্রথমান্ত পদের কি হয়, বিধান করা হয়, বিধেয় বোধক পদ লোপহ, লোপ বিধান করা হচ্ছে। আর ষষ্ঠন্ত আছে ইয়স্য, আর ভো ভগ অভ পূর্বস্য, এই জন্য পরস্পরের অন্বয় হবে। তখন ভো পূর্বস্য ইয়স্য, ভগ পূর্বস্য ইয়স্য, অঘ পূর্বস্য ইয়স্য, অপূর্বস্য চ ইয়স্য লোপহ ভবতি হলি পরে। আর কাদের মতে হবে, তো সর্বেশাম মতেন, ঠিক আছে। তাহলে সূত্রের অর্থ কি হবে, আগে যেরকম আমরা সূত্র করে অর্থ করেছিলাম, অপূর্বস্য ইয়স্য লোপহ স্যাৎ হলি পরে, আর সর্বেশাম মতেন এটাও এখানে বলতে হবে, ঠিক আছে। তাহলে ভো পূর্ব যে অন্তস্থ য় আছে, ভগ পূর্ব যে অন্তস্থ য় আছে, অঘ পূর্ব যে অন্তস্থ য় আছে, আর অপূর্ব যে অন্তস্থ য় আছে, তার নিত্য লোপ হবে হল বর্ণ যদি পরে থাকে। মানে সামান্য ভাবে এটাই, যদি অস্প্রত্যয় পরে থাকে তাহলে কি হবে, অস্প্রত্যয় যদি পরে থাকে, অস্প্রত্যয়ের মধ্যে হল ভিন্ন, মানে অ ই উ রি লি এ ও ঐ ঔ, আর কি হচ্ছে, মানে হয় বর্ণের আগে পর্যন্ত অজ পর্যন্ত, ঠিক আছে। তাহলে অজ বর্ণ যদি পরে থাকে তাহলে বিকল্পে লোপ হবে, আর যদি হল বর্ণ পরে থাকে তাহলে কি হবে, নিত্য লোপ হবে, ঠিক আছে। এটাই হচ্ছে সোজা সোজা কথা। ভূপূর্ব, ভগপূর্ব, অভপূর্ব আর অপূর্ব অন্তস্থ ইকারের যদি অজ পরে থাকে তাহলে বিকল্পে লোপ হবে, আর যদি হল পরে থাকে তাহলে নিত্য লোপ হবে। ব্যাস, বোঝা গেল কিনা? স্যার কি বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সকলেই বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার উদাহরণ দেখুন। ভো দেখলাম আমরা এখানে, আপনার নামটা এখানে অন্য কিছু আছে হয়তো, রুবি জেন, আপনার কোন নামে প্রেজেন্ট হবে? রুবি জেন বা জৈন, কি আপনার কোন নামে প্রেজেন্ট হবে? হ্যালো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ভই দেবাহা এই জায়গাতে
এখানে যেহেতু হল বর্ণ পরে আছে দ, তার জন্য নিত্য লোপ হয়ে যাবে ভো দেবাহা, এটাই রূপ হবে। ঠিক আছে, ভো দেবাহা হয়ে গেল। ঠিক তেমনি ভব দেবাহা, অঘো ইয়াহি, অঘো ইয়াহি, এখানে অঘোষ ছিল ইয়াহি, তো এখানেও আমাদের অঘো ইয়াহি হয়ে যাবে, নিত্য লোপ হবে। পুরুষাহা হাসান্তি, এখানেও হল আছে বলে নিত্য লোপ হয়ে যাচ্ছে। এই সব জায়গাতে উদাহরণ আমরা বুঝতেই পারছি, বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ স্যার। এই যে এখানে এই জন্য যে উদাহরণগুলো দেখানো হচ্ছিল, এখানে এই যে বালকাহা গচ্ছন্তি, এখানে বালকাহা গচ্ছন্তি এটাই হবে, পুরুষা হাসন্তি এটাই হবে। অচের ক্ষেত্রে শুধুমাত্র অন্তস্থ ইকার বিকল্প একটা রূপ হতে পারে, এই জায়গাতে কিন্তু নিত্য লোপ হবে। ঠিক আছে, তো এরকম গুগলি কোশ্চেন অনেক সময় পরীক্ষাতে থাকে, তো সবাই কিন্তু এই সূত্র মনে রেখে তো সব জায়গায় বিকল্পের দুটো রূপ হয়ে যাবে লিখে দেয়, কিন্তু হলি সার্ভেশন এই সূত্র আছে, হল পরে থাকলে কিন্তু হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে একটা আমাদের সূত্র আসছে রোহ সুপি, রো সুপি, রো সুপি, রো সুপি, এখানে রোহ রহ অসুপি, এই যে এখানেও কিন্তু আমাদের এই সূত্রই কাজে লাগেছে, দেখতে পাচ্ছি কিনা? আমরা এই সন্ধি পড়েছি সন্ধিচ্ছেদ, তাহলে এবারে কিন্তু সমস্ত সূত্রের সন্ধিচ্ছেদ আপনাদেরই করতে হবে। আমি সূত্র এখানে লিখবো, তার পদচ্ছেদ পুরো আপনাদের করতে হবে। রসুপি এখানে কি রকম ভাবে হয়েছে বলুন, একজন বলুন। সন্ধিচ্ছেদ করা হয়ে গেছে রহ অসুপি, রহ মানে এখানে কি ধরতে হবে? রস ধরতে হবে, তারপরে অসুপি দিয়ে কি কি হবে? এইটাই তো হচ্ছে এং, এং হয়েছে না? এং, ওইটা শেষে, তার আগে এগুলো বলতে হবে কি কি হয়েছে এখানে। এটার কি বলবো? এখান থেকে কিভাবে স্টেপ গুলো হয়ে এই রূপ আসছে কিভাবে সেটা বলতে হবে। কি বলা যাবে কি? সহজ আছে তো, বললাম যে আগের দিনে যে সূত্র পড়েছি, হ্যাঁ। তো তুই আমি একটা ক্লাস নিচ্ছি, তুই 9টার পরে তোর কথা বলে। বলা যাবে না এটা? কেউ একজন, চেষ্টা করছি না স্যার। হ্যাঁ চেষ্টা করো। সেরকম দ্রুতের সকালটা স্পর্শদৃশ্য রু এই হ্যাঁ সূত্র অনুসারে স্যার ওখানে রূপের আদেশ হবে। হ্যাঁ তারপর স্যার ওই দুটা রুয়ের উষ্কার মানে লোপ হয়ে যাবে ওই উকালজ্জ যে সূত্রটা আছে ওটার দ্বারা। হুম
স্যার শুধু ওই র র এরকম করে থাকবে, রড রয় হলন। হ্যাঁ, তারপরে তারপর স্যার স্যার ওখানে আবার স্যার ওই অত রোপ তার যে সূত্রটা আমরা পড়েছিলাম ওখান থেকে আবার স্যার ও সুকার আসবে, হুম, মানে উকারে আদেশ হবে। হ্যাঁ, স্যার ওটা 8 গুণ হবে, হ্যাঁ, 8 গুণ করে স্যার ওকার আসবে। হুম, তো স্যার রয় ওকার হবে। এরপর আসুবি আছে, এই কি হবে? ওটা স্যার ইং পদান্ত পদান্ত দুই সূত্র মানে লুপ্ত আসবে। একটা সূত্র পড়ানো হয়েছিল, অনেকবার আসছে, তো উদাহরণ বলে বলে পড়ানো হয়েছে, মনে আছে কি? স্যার আমি তো বললাম এটা। এখন বলতে হতো তো, তখন তো এটা জিজ্ঞেস করিনি। হুম। ঠিক আছে, স্যার আসলে কি বললাম? এই পদান্ত এই যে সূত্র লিখেছি, মনে আছে কি এই সূত্রটা? হ্যাঁ মনে ছিল। এই পদান্ত অতি, ঠিক আছে, এই সূত্রের দ্বারা এখানে হচ্ছে, বাকিটা দেখে নেবে যার মনে পড়ছে না। তো এইখানে হচ্ছে এরকম সন্ধি হয়েছে, রোহ আসুপি, রো সুপি হয়ে গেছে, রহ আসুপি ছিল। একটা সূত্র আছে অহন, সেই সূত্রটা সম্পূর্ণ এখানে অনুবৃত্তি হয়ে আসছে, অহন, যেখানে হ্যাঁ। ষষ্ঠী। হ্যাঁ, স্যার যেটা বললাম ওটা স্যার ঠিক হয়েছে তো? হ্যাঁ, বাকিটা ঠিক হয়েছে। ওই রো রো তারপর অসুপি এখানে এঙ্গক পদান্ত দতি দিয়ে পূর্বরূপের একাদেশ হয়েছে, ঠিক আছে, বাকিটা ঠিক হয়েছে একদম। আচ্ছা স্যার। হুম। হ্যাঁ, তো এখানে কি হয়েছে তাহলে, রহ আসুপি এখানে আছে। আসুপি, এখানে একটু পদগুলো আমরা দেখি। রহ বলতে এখানে রেপ বলতে চেয়েছে, তার প্রথমে আর এক বচন রহ আছে, মানে এখানে রেপ বলতে এই বর্ণটাকে বলতে চেয়েছে, এই বর্ণটাকে, ঠিক আছে। আসুপি এখানে, আসুপি এখানে সপ্তমীর এক বচন আছে, ন সুপ ইতি অসুপ তসমিন অসুপি, ঠিক আছে, ন সুপ ইতি অসুপ তসমিন অসুপি। এখানে অসুপি এটা হচ্ছে একটা আলাদা বাক্য ধরবো আমরা, আর রহ এটাকে একটা আলাদা বাক্য ধরবো, ঠিক আছে। তো অসুপি এই শব্দটাকে একটু আমাদেরকে বুঝতে হবে, এই বিষয়টা আমি আগে বলিনি কারণ বিষয়টা অত্যন্ত একটু কঠিন। যেখানে আমাদের নকার আছে, ঠিক আছে, নকার যেখানে আছে আমাদের ন, নগচ্ছামি, এই সকল সমস্ত জায়গাতেই সেখানে নয়ের সাধারণভাবে, যদিও নয়ের ছোটা অর্থ, তবুও সাধারণভাবে আমরা সূত্রের ক্ষেত্রে যেখানে আমাদের ন এসছে সেখানে সেই ন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পরিউদাস আর একটা হচ্ছে প্রসজ্য প্রতিষেধ। পরিউদাস প্রসজ্য প্রতিষেধ, এই দুই ধরনের হচ্ছে নকার আমরা দেখতে পাই। যেখানে পরিউদাস, সেখানে হচ্ছে আমরা আগে যেগুলো দেখেছি কিছু কিছু জায়গাতে, পরিউদাস মানে হচ্ছে যেখানে নকার আসছে সেখানে তদ ভিন্ন তৎ সদৃশ অর্থ গ্রহণ করাবে। পরিউদাস কি করাবে? যারা এমএ বা এরকম মানে সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে, এই জন্য আমি বলছি। তৎ ভিন্ন, তৎ বাকিদের মনেও থাকবে না আমি জানি, তবুও বলছি, তৎ সদৃশ অর্থকে বোঝাবে। পরিদাস মানে কি? তৎ ভিন্ন তৎ সদৃশ, এই অর্থটাকে বোঝাবে। যেখানে নকার পরিদাস অর্থে বিহিত হয়েছে বা উচ্চারিত হয়েছে সেখানে আমাদেরকে কি করতে হবে? যার উত্তর বা যাকে নিষেধ করছে তৎ ভিন্ন তৎ সদৃশ অর্থকে বুঝতে হবে। যেমন যদি আমরা বলি শাস্ত্রীয় উদাহরণ এটাই আছে, অব্রাহ্মণম আনয়, আমরা কি করি? অব্রাহ্মণম আনয় এরকম যদি আমাদেরকে কেউ বলে তখন আমরা কি করি?
এখানে অব্রাহ্মণম অটা আছে যেটা, সেটা হচ্ছে নই, নকার, নিষেধ। ঠিক আছে, এখানে এই নকারটা পরিউদাস অর্থে বিহিত হয়েছে। তাহলে অব্রাহ্মণম আনয় আমাদেরকে যদি কেউ বলে আমরা কি করব, এক একজনের কাছ থেকে শুনি কি করব। কেউ একজন। আনয় মানে তো আনা, হ্যাঁ, আনা। তাহলে ব্রাহ্মণ নয় এরকম। হ্যাঁ, এরকম কাকে, এরকম কি? ব্রাহ্মণ নয় এরকম অনেক জিনিস আছে, ব্রাহ্মণ ভিন্ন সবই ব্রাহ্মণ নয়। তাহলে ব্রাহ্মণ ভিন্ন আমি কি নিয়ে আসবো? চন্ডাল। কেন গরু ছাগল কেন নিয়ে আসবো না, বা ইট পাথর কেন নিয়ে আসবো না? সেটাও তো ব্রাহ্মণ ভিন্ন। মানে বিপরীতার্থক যে ব্যাপারটা সাধারণত হয়। তো সেখানে এই হচ্ছে বললাম না, তদ ভিন্ন পরিভাষ যেখানে থাকবে সেখানে তদ ভিন্ন তৎ সদৃশার্থকে ধরতে হবে। তাহলে এখানে ব্রাহ্মণ ভিন্ন ব্রাহ্মণ সদৃশ, ব্রাহ্মণ ভিন্ন ব্রাহ্মণ সদৃশ কোন মনুষ্যই হবে। হ্যাঁ তো এই জন্য ইট পাথর হবে না, তাই না? বা হ্যাঁ হ্যাঁ গরু হ্যাঁ। ছাগল হবে না। তো এই জন্য এখানে যে নিষেধার্থ আছে, সেই নিষেধটা হচ্ছে কি পরিউদাস অর্থকে বোঝানোর জন্য আছে। তো এখানে হচ্ছে তার জন্য আমরা তদ্ভিন্ন তৎসদৃশ অর্থকে গ্রহণ করি। অন্যান্য অনেক সূত্রেই আমাদের এরকম অর্থকে বোঝানোর জন্যই আমরা করে থাকি, নিষেধ অর্থ উচ্চারণ করে থাকি। কোথাও কোথাও আমরা প্রসজ্য প্রতিষেধ বোঝানোর জন্যও করে থাকি। ঠিক আছে, এই অর্থটা তো সহজ, কোনো অসুবিধা নেই। এখানে বিধিতে তাৎপর্য, এখানে কিন্তু তদ্ভিন্ন তৎসদৃশ অর্থকেই গ্রহণ করবে। ঠিক আছে, প্রসজ্য প্রতিষেধ যেখানে হবে সেখানে হচ্ছে নিষেধে তাৎপর্য হবে, নিষেধে তাৎপর্য হবে। আর সেখানে সেই নিষেধ যে ন থাকবে, নিষেধার্থক যে নটা থাকবে তার কিন্তু ক্রিয়ার সঙ্গে অন্বয় হবে, বাক্যে যে ক্রিয়া তার সঙ্গে অন্বয় হবে। ঠিক আছে, এখানে কিন্তু এটা নিষেধার্থক, তার অন্বয় কার সঙ্গে হয়েছে? আনয় এটা হচ্ছে ক্রিয়া, তার সঙ্গে অন্বয় হয়েছে কি? একটু বুঝতে হবে এটা কি বলছে এখানে। সকলের বোঝা, আমি যেটা বলছি বুঝতে পারা যাচ্ছে কিনা? স্যার আরেকবার বললে ভালো হতো। পুরো প্রথম থেকে? না না, শুধু এইটুকুনি। হ্যাঁ, আমি এখানে বলতে চাইছি যে এখানে এই যে ন ন নিষেধার্থ বোঝানোর জন্য এখানে একটা অক্ষর আছে অ, তাই তো? এই অটাই হচ্ছে নিষেধার্থক বোঝানোর জন্য ন ছিল, সেটাই অ হয়ে গেছে। এখন এই যে নটা তার কার সঙ্গে অন্বয় হয়েছে, কোন পদার্থের সঙ্গে তার অন্বয় হচ্ছে, সম্বন্ধ হচ্ছে। অন্বয় মানে সম্বন্ধ, কার সঙ্গে সম্বন্ধ হয়েছে? ক্রিয়ার সঙ্গে। নটা এই যে এই, হ্যাঁ ক্রিয়ার সঙ্গে হয়েছে। ব্রাহ্মণ না ব্রাহ্মণম ক্রিয়ার সঙ্গে না তো, এই যে হ্যাঁ, ন দ্বারা তো ওই, হ্যাঁ ওইটার সঙ্গে। ব্রাহ্মণের সঙ্গে অন্বয় হয়েছে, ক্রিয়ার সঙ্গে হয়নি। ঠিক আছে, তো পরিউদাসের কি হয়? ক্রিয়ার সঙ্গে অন্বয় হয় না, ক্রিয়া ভিন্ন যে পদ আছে তার সঙ্গেই অন্বয় হয়, পদার্থের সঙ্গে অন্বয় হয়। ঠিক আছে, কিন্তু প্রসজ্য প্রতিষেধের ক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে অন্বয় হবে, আর নিষেধ অর্থ হচ্ছে সেখানে প্রধান হবে, আর ক্রিয়ার সঙ্গে অন্বয় হবে। ঠিক আছে, আর তদ্ভিন্ন তৎসদৃশ অর্থকে কিন্তু বোঝাবে না। ঠিক আছে, আর একটা কি হয়, যেখানে সূত্রে এরকম প্রসজ্য প্রতিষেধ থাকে সেখানে একটা কি হয়, পৃথক বাক্য কল্পনা করতে হয়। এই জন্য আমি বললাম যে অসুখী এটা একটা আলাদা বাক্য, এই জন্যই, কারণ এখানে যে অটা আছে সেটা প্রসজ্য প্রতিষেধ বোঝানোর জন্য আছে। কেন প্রসজ্য প্রতিষেধ স্বীকার করতে হবে সেটাও আমি বলছি। ঠিক আছে, সেটাও আমি বলবো, কিন্তু এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে তার অন্বয় হবে, ক্রিয়ার সঙ্গে অন্বয় হলে দুটো বাক্য কল্পনা করতে হবে। তো আমাদের এই জন্য বললাম রহ এটা একটা বাক্য, অসুখী এটা একটা বাক্য। ঠিক আছে, রহ যে একটা বাক্য, সেই বাক্যের অর্থ কি হবে? তো সেই যে বাক্য সূত্র, সেই সূত্রে অহন একটা সূত্র আছে, সেই সূত্রটা অনুবৃত্তি হয়ে চলে আসবে। অহন এখানে লুপ্ত ষষ্ঠী আছে, মানে অন্যহ এটা অর্থ।
তাহলে অন্নহ ষষ্ঠী আছে, তারপরে রহ মানে রেফা দেশহ ভবতি, অন্নহ রেফা দেশহ ভবতি। এখন কার হবে? অন্নহ রেফা দেশহ ভবতি, অন্নহ অন্ত্যস্য অলহ। তাহলে অহন শব্দের অন্তিম যে অল তার কি হবে? রেফাদেশ হবে। অহন শব্দের অন্তিম অল কি আছে? এটা আমি বারবার ধরে জিজ্ঞেস করি, অহন শব্দের অন্তিম অল কি আছে? ন আছে। ন। তার স্থানে কি হবে? রেফাদেশ হবে। এটা একটা বাক্য হলো আমাদের। এখন যেখানেই অহন শব্দ আছে তার অন্তিম যে নকার তার স্থানে কি হবে? রেফাদেশ হয়ে যাবে। আরেকটা বাক্য আছে অসুপি, সেটা সে নিষেধ বরক বাক্য। সেই বাক্যটা অর্থ কি হবে? তো সেই বাক্যতেও অহন আর রহ এই দুটো চলে আসবে, ঠিক আছে? তারপর সূত্রের অর্থ কি হবে? অসুপি মানে হচ্ছে সুপি পরে, আর নটা কার সঙ্গে অন্বয় হবে? ক্রিয়ার সঙ্গে। ক্রিয়া মানে এখানে কোন কি ধরনের ক্রিয়া? তাহলে ভবতি ক্রিয়া। তাহলে ভবতি ক্রিয়া এর সঙ্গে অন্বয় হয়ে গেল। কি হলো? ন ভবতি। কিম ন ভবতি? তাহলে অন্নহ রেফা দেশহ ন ভবতি। কখন হবে না? তার জন্য একটা পদ আছে সূত্রে, বাক্যতে সুপি। কখন? অন্নহ রেফা দেশহ ন ভবতি সুপি। সুপিটাকে আগে নিয়ে চলে আসবো আমরা। তাহলে সুপি পরে অন্নহ রেফা দেশহ ন ভবতি, এই দুটো বাক্য হয়ে গেল, ঠিক আছে? তাহলে প্রথম বাক্য হলো অন্নহ অন্ত্যস্য অলহ রেফা দেশো ভবতি, সুপি পরে অন্নহ রেফা দেশহ ন ভবতি, মানে অন্নহ পরে অন্নহ অন্ত্যস্য অলহ। রেফা দেশহ ন ভবতি, এই দুটো বাক্য হলো, ঠিক আছে? এখন এই যে ভেদটা কি সেটা আমি বোঝাচ্ছি। যদি এখানে অসুপি এরকম আমরা পৃথক বাক্য কল্পনা না করতাম, এখানে আমরা পরিউদাস স্বীকার করতাম। পরিউদাস হলে অসুপি এই পদের অর্থ কি হতো? যেমন আমরা অব্রাহ্মণঃ পদের অর্থ কি করেছিলাম? এই অর্থ করেছিলাম কিনা? ব্রাহ্মণ ভিন্ন ব্রাহ্মণ সদৃশ, হ্যাঁ তাকে নিয়ে আসতে হবে, এরকম করেছিলাম। ঠিক তেমনি অসুপি এই পদের অর্থ আমরা এখন কি করব? যদি সেখানে পরিউদাস থাকতো কি করতাম? বলতে হবে কিন্তু এটা। স্যার প্রশ্নটা আবার একটু বলুন। এটা তো বোঝার কিছুই নেই তো। প্রশ্নটা যেটা জিজ্ঞাসা করলেন এটা একটু বলতে হবে। অব্রাহ্মণ পদের অর্থ আমরা যেরকম করেছিলাম ব্রাহ্মণ ভিন্ন ব্রাহ্মণ সদৃশ, কেন এরকম করেছিলাম? কারণ সেখানে নিষেধটা পরিউদাস নিষেধ ছিল। ঠিক তেমনি এখন আমরা কি বলছি? অসুপি এখানে যদি পরিউদাস স্বীকার করতাম তাহলে কি দোষ হতো? কেন এখানে প্রসজ্য স্বীকার করতে হচ্ছে? তো সেটা বলছি। তো সেরকম ভাবে এখন অসুপি এখানে যদি পরিউদাস থাকতো তাহলে অসুপি এই পদের অর্থ কি হতো? না সুপি সুপি ভিন্ন সুপি ভিন্ন সুপি সদৃশः। হ্যাঁ, সুপ ভিন্ন, হ্যাঁ সুপ ভিন্নः সুপ সদৃশः। সদৃশ, সুপ ভিন্ন সুপ সদৃশে। এখানে যেমন আমরা এই সদৃশে সেরকম এরকম করলে সুপ ভিন্ন সুপ সদৃশে, তাই তো? এখন সুপ ভিন্ন আর সুপ সদৃশ, সুপের সদৃশ কি হতে পারে? সুপটা কি? সুপটা হচ্ছে একটা প্রত্যয়, তাহলে সুপ ভিন্ন সুপ সদৃশ কোন একটা প্রত্যয়েই হবে, প্রত্যয়ী হবে, ঠিক আছে? তখন এরকম সূত্রের অর্থ আসতো সুপ ভিন্ন সুপ সদৃশে প্রত্যয়ে পরে অন্নঃ রেফা দেশঃ ভবতি, ঠিক আছে? সুপ ভিন্ন সুপ সদৃশ পরে থাকলে অন্যের রেফাদেশ হতো, অন্য জায়গাতে হতো না। অন্য জায়গাতে কোথায়? যেমন উদাহরণ আমরা দেব,
অহরহ, অহরগণহ, এখানে অহরহ এখানে এরকম আছে। পরে আমরা উদাহরণ আরো দেখবো, অহন আর অহন দিয়ে অহরহ এটা হয়ে গেছে। অহন অহন, এখানে অহনের পরে সুখ ভিন্ন সুখ সদৃশ কোনো প্রত্যয় আছে কি? আছে কি এখানে কোনো সুখ ভিন্ন সুখ সদৃশ প্রত্যয় আছে? পরপর দুইটা অহন আছে। হ্যাঁ, এই অহনটা কি প্রত্যয় কোনো শব্দ? তো শব্দ প্রত্যয় নয়, মানে এটা যেমন শব্দ, এটা হচ্ছে একটা শব্দ। নেই স্যার, নেই। নেই। তাহলে এখানে আমাদের হচ্ছে অন্যের যে নকারটা আছে তার স্থানে রেফাদেশ ইষ্ট আছে, রেফাদেশ আমাদের চাই। আর এখানেও যে অনকারটা আছে তার স্থানেও রেফাদেশ চাই, না হলে অহরহ এই রূপটা হবে না। কি করে হবে না পরে বলছি। তো যদি আমরা এখানে অসুপি পরিউদাস স্বীকার করতাম, তাহলে তার অর্থ হচ্ছে সুখ ভিন্ন সুখ সদৃশ প্রত্যয় পরে থাকলে অন্যের রেফাদেশ হবে। তো এখানে হতো না, এখানেও হতো না, এখানেও হতো না। তো এই জন্য কি বলছে যে অসুপি এখানে প্রসজ্য প্রতিষেধ স্বীকার করতে হবে। তাহলে অসুপি এটা হচ্ছে আলাদা বাক্য হবে, আর রহ একটা আলাদা বাক্য হবে। তার অর্থ হবে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশঃ ভবতি। এখন অন্যঃ অন্ত্যস্য অলহ, অন্তিম অল আছে ন, তার রেফাদেশ হয়ে গেল। রেফাদেশ হলে কি হবে? অহর হয়ে গেল। আর এখানেও অন্যের যে অন্তিম ন, তারও স্থানে রেফাদেশ হবে, রেফাদেশ হয়ে গেল। ঠিক আছে। দ্বিতীয় বাক্য কি বলেছে? সুপি পরে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশও ন ভবতি। এখানে সুপ পরে নেই, তাহলে নিষেধটাও আসছে না। এখানে এখানে নিষেধ বাক্য আসবে কি? আসবে না, না, আসবে না, যেহেতু নেই। সুপ তো পরে নেই, তাহলে এই জায়গাতে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এই জন্য দুটো আলাদা আলাদা বাক্য করে আর এখানে প্রসজ্য প্রতিষেধ স্বীকার করতে হয়েছে, না হলে কিন্তু এরকম দোষ হয়ে যেত। এটা একটু শাস্ত্রের বিচার, ভিতরের কথা, তো জানার জন্য বললাম। তো এইরকম হচ্ছে এখানে প্রসজ্য প্রতিষেধ আছে। হ্যাঁ, দুটো বাক্য হচ্ছে। প্রথম বাক্যের অর্থ হচ্ছে, প্রথমটা বিধি বাক্য, তার অর্থ হচ্ছে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশঃ ভবতি। দ্বিতীয় হচ্ছে নিষেধপরক বাক্য হবে, সুপি পরে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশঃ ন ভবতি। উদাহরণ হচ্ছে অহরহ, অহরগণহ, যার উদাহরণের ব্যাখ্যা পরের স্লাইডে করা হয়েছে। অহন সু, ঠিক আছে। অহন সু, এখানে এই সকারটা লোপ হয়ে গেছে, সকার আর নেই, তার দ্বিত্ব করা হয়েছে অহন অহন, এরকম হচ্ছে অহন অহন। এই অহন অহন এখানে আমরা দেখলাম রসুপিয়ের দ্বারা এখানে বিধি বাক্য সেটা আসছে, এসে পরে নকারের জায়গাতে রেপ করে দিচ্ছে, অহন অহন হয়ে যাচ্ছে। তারপরে বিসর্গ, অন্তিম যে রেপটা আছে তার হচ্ছে খরবসনয় বিসর্জনীয় এর দ্বারা বিসর্গ হয়ে অহরহ এই রূপটা হচ্ছে। ঠিক তেমনি অহন গণহ, এখানেও গণ শব্দ পরে আছে, সুপ নেই, তার জন্য অহনের নকারটা রেপ হয়ে যাচ্ছে রৌসুপিয়ের দ্বারা, দিয়ে অহর গণহ এরকম রূপ হচ্ছে। যদি এখানে বোঝা যাচ্ছে তো যে আমি যদি অসুপিয়েটা পরিউদাস স্বীকার করতাম, পরিউদাস স্বীকার করলে এখানে কিন্তু কোথাও রেফাদেশ হতো না। রেফাদেশ না হলে আমাদের যে ইষ্ট রূপ সেটা প্রাপ্ত হতো না। এই জন্য আমাদের অসুপি এখানে প্রসজ্য প্রতিষেধ স্বীকার করতে হবে। বোঝা গেছে? স্যার অনেকটা, অনেক কঠিন। কঠিন নয়, ঠিক আছে, ওই অংশটা ছেড়ে দিচ্ছি আমি। বাকিটা বোঝা যাচ্ছে? সূত্রের কাজ কি হচ্ছে না হচ্ছে বোঝা গেছে? আর সূত্রের অর্থ, হ্যাঁ স্যার, এটা বোঝা গেছে, বোঝা সূত্রের গেছে। আমাদের দুটো বাক্যের যে অর্থ বলেছি সেই অর্থটা মনে রাখতে হবে, যে এখানে দুটো আলাদা আলাদা বাক্য। প্রথম যে বাক্য রহ, তার অর্থ হচ্ছে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশঃ ভবতি। দ্বিতীয় যে বাক্য সুপি পরে অন্যঃ অন্ত্যস্য অলহ রেফাদেশঃ ন ভবতি। একটা সূত্রেরই দুটো অর্থ, ব্যাস। এরপরে এই দুটো নিয়েই আমাদের কাজ করতে হবে। মানে আমাদের দেখতে হবে পরে সুখ থাকা চলবে না, যা কিছু থাক সুখ থাকা চলবে না, ঠিক আছে, যা কিছু থাক কিন্তু সুখ থাকা চলবে না, তাহলে অন্যের অন্তিম যে অল তার স্থানে রেফাদেশ হবে। আর যদি পরিদাস স্বীকার করতাম তাহলে এটা এরকম অর্থ হতো যে সুখ থাকলে, এখন যেমন বলছি সুখ থাকা চলবে না, বাকি যা কিছু থাকতে পারে নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি পরিদাস বলতাম তাহলে সুখ ভিন্ন সুখ সদৃশ প্রত্যেকে থাকতেই হতো, ঠিক আছে, থাকতেই হতো। তখন
অহন অহন এই যে অন্তিম বর্ণটা আছে, এই অন্তিম যে নকারটা, তার তো কোনো দিনই প্রাপ্ত হতো না, কোনো সময়ই তার প্রাপ্ত হবে না। তার জন্য বলছে কি যে সুখ থাকা চলবে না, তারপরে যা কিছু থাক। এরকমই অনচিচ সূত্র পড়ানো হয়েছে কি? অনচিচ হুম, স্যার কাল যেটা পড়ান সেটাই মনে থাকে না, আর অনুচিত অনুচিত পড়ানো হয়েছে কিনা আমারও মনে নেই। তো অনুচিত সূত্র যেখানে আছে সেখানে অনচি আছে, ন অচি অনচি। এখানে হচ্ছে অটা আছে, অনচি বলছি তো, সেটা হচ্ছে প্রসজ্য প্রতিষেধ। সেখানেও আলাদা অনেক বিচার আছে, মানে কেন স্বীকার করতে হবে। অ্যাকচুয়ালি প্রসজ্য প্রতিষেধ স্বীকার করলে অনেকটা মুশকিল, মানে অনেক আমাদেরকে অনেক অনিয়মও করতে হয়, সেটা ব্যাকরণের অনেক অনিয়ম মানতে হয়। তবুও সেখানে কিছু কিছু জায়গাতে প্রসজ্য প্রতিষেধ স্বীকার করতেই হচ্ছে, কারণ না হলে এরকম দোষ হয়ে যাবে। দোষ বলতে এরকম কোনো ঘাতক দোষ নয়, দোষ হচ্ছে এরকমই, ঘাতক দোষ নয় বললেও ভুল। কারণ সমস্ত শাস্ত্রেই একটা বড় দোষ হচ্ছে, বড় ত্রুটি হচ্ছে গৌরব দোষ। যদি এখানে প্রসজ্য স্বীকার করে দিই তাহলে কি করতে হচ্ছে, দুটো আলাদা আলাদা বাক্য করতে হচ্ছে, তাই তো। আর এখানে নটার ন যে আছে ন নিষেধ, তার ক্রিয়ার সঙ্গে অন্বয় করতে হচ্ছে। ক্রিয়ার সঙ্গে অন্বয় হলে কিন্তু সুখের সঙ্গে সমাস করে দিয়েছি আবার, তাহলে ক্রিয়ার সঙ্গে অন্বয় আছে, তো সমাসও স্বীকার করতে হচ্ছে। এখানে সমাস হওয়া উচিত নয়, তবুও সমাস স্বীকার করতে হচ্ছে। যেহেতু ভগবান পাণিনি করে দিয়েছেন তাহলে সমাস এখানে অবশ্যই আছে, কিন্তু সমাস হওয়া উচিত ছিল না অ্যাকচুয়ালি, তো এইটা একটা দোষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় দোষ হচ্ছে কি, দুটো আলাদা আলাদা বাক্য কল্পনা করতে হচ্ছে, তো এটা গৌরব হচ্ছে, অনেক বুদ্ধি ব্যাপার করতে হচ্ছে, অনেক মাথা ঘামাতে হচ্ছে, তাই না। তো মাথা ঘামানোটা একটা বড় গৌরব তো। হম, শুধুমাত্র লিখে দিলাম 2 লাইন সেটাই গৌরব, হ্যাঁ, আর আমার যে অতটা মাথা খাটাতে হচ্ছে সেটাও তো একটা গৌরব, অত ভাবতে হচ্ছে। তো এই জন্য হ্যাঁ স্যার। এটা হচ্ছে দোষ। হ্যাঁ, ছাত্রদের অত ভাবানো যাবে না। পানি নিয়ে আমাদের ভাবাচ্ছেন, তো এটা একটা দোষ। কিন্তু তবুও কিছু কিছু এই সকল জায়গাতে না হলে হতো না, আহার গণ এই জন্য স্বীকার করতেই হবে। যেখানে ফলমুখ দোষ, কোন দোষ গৌরব গৌরব নয়, এটাও বলা আছে। যার ফল সাধু একটা ফল পাওয়া যাচ্ছে, সেই গৌরবটা গৌরব নয়, ঠিক আছে। একটা মরুভূমি, সেখানে কুয়া খুঁড়ে 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 যদি কোথাও মিষ্টি জল পাওয়া যাচ্ছে, তাহলে সেটা অনেক খাটনি খাটতে হচ্ছে, কিন্তু তবুও সেটা গৌরব নয়। কেন? কারণ একটা ভালো ফল পাওয়া যাচ্ছে, তো এই সকল প্রয়োগগুলো সিদ্ধি হচ্ছে, এই জন্য এই গৌরব গৌরব নয়। তাহলে রো সুপি এই সূত্রটা হলো। এখন আমাদের পরের সূত্র আসছে, আচ্ছা এর উদাহরণ আমরা দেখে নিয়েছি। রো রি, ছোট একটা সূত্র আসছে, এই সূত্রতেই আমাদের সেই বিচারটা আছে। ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের সন্ধি শেষ হয়ে যাবে।
সূত্র আছে কি আমাদের রো রি, এটা হচ্ছে বিধি সূত্র। রহ রি, এখানে সন্ধিচ্ছেদ কি আছে রহ রি, এখানেও কিভাবে সন্ধি হয়েছে আগেরটা যেরকম হয়েছিল সেরকম ভাবেই, কি বলতে পারবে? কেউ বলতে পারবেন না? হলো তো? রস রি, তারপরে রস রি, তারপরে কি? আচ্ছা ঠিক আছে, রহ রি, এখানেও ঢোঢে লোপ হয়, এখান থেকে লোপ হওয়া প্রথমার এক বচনান্ত পদ অনুবৃত্তি হয়ে আসছে। রহ ষষ্ঠীর এক বচন আছে, রি সপ্তমীর এক বচন আছে, মূল সব প্রাতিপদিক হচ্ছে হলন্ত রে, ঠিক আছে? তার ষষ্ঠীর এক বচন হচ্ছে রহ আর সপ্তমীর এক বচন হচ্ছে রি। সূত্রের অর্থ হচ্ছে রেফ হচ্ছে রেফে পরে লোপ হয়, মানে রেফের পরে যদি রেফ থাকে তাহলে সেই পূর্বের রেফের লোপ হয়ে যাবে। যেমন উদাহরণ, যেমন এখানে হরিশ রম্য, হরিশ রম্য, বললেন রেফের পরে রেফ থাকলে পূর্বের রেফটা লোপ হয়ে যাবে। হ্যাঁ, যেমন হরিশ রম্য, এখানে হরিশের সকারটা সসজস রু এর দ্বারা রু হয়ে যাচ্ছে, রেফ পড়ে থাকছে, হরির রম্য থাকছে। এখন হরির রম্য, এখানে রেফের পরে রেফ আছে, তার জন্য কি হচ্ছে পূর্বের যে রেফটা তার লোপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? হরি রম্য এরকম থাকছে। এই অবস্থাতে আমাদের একটা বিশেষ সূত্র আসছে, ধর লোপে পূর্বস্য দীর্ঘ নাহ। এখানে সন্ধিচ্ছেদ কি হবে, ছেদ করাই আছে, ধর লোপে পূর্বস্য দীর্ঘ অনাহ, এই জায়গাতেও কিন্তু আগের মতোই সন্ধি হয়ে যাবে। ধর লোপে পূর্বস্য দীর্ঘ অনাহ। স্যার আগের একটু উদাহরণগুলো একটু দেখেন। এটা হ্যাঁ, এটা এখানে উদাহরণ আসবে, আমরা আসবো এখানে, শুধুমাত্র রোড এই সূত্রের উদাহরণটা বললাম, ঠিক আছে। এরপর এই সূত্রটা হয়ে গেলে তাহলে কি সূত্র এলো আমাদের, ধর লোপে পূর্বস্য দীর্ঘ নাহ। ঢ্রলোপে এখানে সপ্তমীর এক বচন আছে, পূর্বস্য ষষ্ঠীর এক বচন, দীর্ঘ প্রথমার এক বচন, অনাহ ষষ্ঠীর এক বচন। ঢ্রলোপে এখানে ঢ শব্দ আছে আর রেফ শব্দ আছে, তার লোপে এখানে ঢ চ র চ ইতি ঢ্রৌ, ঢ্রৌ লোপয়তি ইতি ঢ্রলোপঃ, মানে
লোপয়তি বলতে এখানে লোপের নিমিত্তের কথা বলতে চেয়েছে, মানে ঢ লোপের নিমিত্ত আর রেফ লোপের নিমিত্ত। আর রেফ লোপের নিমিত্ত আমরা আগে সূত্রতে দেখলাম, রোরি এই সূত্রে কি নিমিত্ত পদ কোনটা, রোরি এই সূত্রে নিমিত্ত পদ কোনটা? কি বলা হয়েছে সূত্রের অর্থ? রোরি সূত্রের অর্থ কি বলা হলো? যে রেফের পরে যদি রেফ থাকে তাহলে পূর্বের রেফটা লোপ হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে কোন বিধি সূত্রে যদি পঞ্চম্যন্ত অথবা সপ্তম্যন্ত পদ থাকে সেগুলোকে আমরা নিমিত্ত বলি, ঠিক আছে? তো এখানে সপ্তম্যন্ত পদ আছে রি, তাহলে রেফের লোপের নিমিত্ত কি? রেফ নিজেই, মানে রেফ রেফ সেই রেফ নিজে নয়, অন্য যে রেফ পরে আছে, তাই তো? তাহলে সেরকমই ঢ লোপের ক্ষেত্রে ঢোঢে লোপহ সূত্রটা আমরা দেখলাম, তারও অর্থ হচ্ছে ঢকারস্য ঢকারে পরে লোপহ ভবতি, মানে ঢকারের পরে যদি ঢকার থাকে তাহলে পূর্ব ঢকারের লোপ হয়ে যায়। যেমন রোরি সূত্রের অর্থ ঠিক তেমনি ঢোঢে লোপহ এই সূত্রেরও অর্থ একই। তাহলে ঢকারের লোপের নিমিত্ত কে হবে? ঢকারই হবে, তাই তো? আর ঠিক তেমনি রেফের লোপের নিমিত্ত কে হবে? রেফেই হবে। তোর জন্য ঢ লোপে মানে ঢকার, ঢ লোপ নিমিত্তে, রেফ লোপ নিমিত্তে, মানে ঢকারে রেফে পড়ে। পূর্বস্য অণঃ দীর্ঘ স্যাৎ, পূর্বের যে অণ বর্ণ মানে যে লোপ হয়ে গেছে তার পূর্বে যে অণ বর্ণ ছিল, অণ প্রত্যাহারস্থ বর্ণ, তার কি হবে? দীর্ঘ হবে, ঠিক আছে? এখানে বাংলাতে একটু বলা হয়েছে ঢোঢে লোপহ সূত্রের দ্বারা ঢকার নিমিত্ত পরে থাকলে ঢকারের লোপ হয়, এটা হচ্ছে ঢোঢে এই সূত্রের অর্থ। রোরি সূত্রের দ্বারা রেফ নিমিত্ত পরে থাকলে রেফের লোপ হয়। সুতরাং ঢ এবং রেফ লোপের নিমিত্ত যথাক্রমে ঢ এবং রেফ, ঠিক আছে? তাহলে ঢ লোপে মানে ঢকারে, রেফ লোপ নিমিত্তে মানে রেফে পরে পূর্বস্য অণঃ দীর্ঘ ভবতি। সূত্রের অর্থ বোঝা গেল? এখন আমরা উদাহরণটা দেখলে আরো স্পষ্ট হবে। হরিশ রম্য, এখানে হরিশের সকারটা সসজুস রু এর দ্বারা রু হয়ে গেছিল, দিয়ে হরির রম্য ছিল। এখানে হরির এবং এখানে রেফটার পরে আরেকটা রেফ আছে, এই জন্য রোরি এই সূত্রের দ্বারা পূর্বের যে রেফ তার লোপ হয়ে গেছিল, দিয়ে হরি রম্য আছে। এখন এই অবস্থাতে আমাদের রেফের লোপের নিমিত্ত পরে আছে কিনা? এই রেফটা আছে তো, এটা রেফের লোপের নিমিত্ত কিনা? তার জন্য পূর্বের যে অণপ্রত্যাহারস্থ বর্ণ কি ওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, পূর্বের অণপ্রত্যাহারস্থ বর্ণ আছে হ্রস্বইকার, তার দীর্ঘ হয়ে যাচ্ছে, হরি রম্য হচ্ছে। এই জন্যই ঠিক এরকমই হচ্ছে পুনর একটা অব্যয় রমতেই আছে, এখানে পুনর এটা রেফ আছে, তারপরে রেফ আছে, এই জন্য পূর্বের রেফের লোপ হয়ে গেল, পুনঃ রমতে হয়ে গেল। পূর্বের যে অণপ্রত্যাহারস্থ বর্ণ অ তার দীর্ঘ হয়ে গেল পুনঃ রমতে, হরি রম্য পুনঃ রমতে। শম্ভু রাজতে, শম্ভু রাজতে, এখানে শম্ভুর বিসর্গটা সসজুস বিসর্জনীয় স এর দ্বারা স হয়ে যাবে, সসজুস রু এর দ্বারা রু হয়ে যাবে, যে শম্ভুর রাজতে থাকবে, যে শম্ভু রাজতে। ঠিক তেমনি ভূপতি রক্ষতি, ভূপতি রক্ষতি। এরকমই আমরা মায়ের একটা প্রণাম মন্ত্র পাই, অনেক প্রসিদ্ধ প্রণাম মন্ত্র, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। ওখানে কি আছে? যথাগ্নের দাহিকা শক্তি, দীর্ঘইকার আছে, ঠিক আছে? শক্তি ছিল, কি হওয়ার কথা ছিল? শক্তি রামকৃষ্ণে, তাই তো? যথাগ্নে এর আগে ছিল যথাগ্নের দাহিকা শক্তি, এই যে শক্তি ছিল এখানে বিসর্গটা লোপ কি ছিল? শক্তিস, শক্তিস দিবরে রেফ হয়ে যেত, তারপরে রামকৃষ্ণ র আছে, রেফ আছে, এই জন্য এই রেফের লোপ হয়ে গেছিল, শক্তি ছিল তার দীর্ঘ হয়ে গেল শক্তি। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া। পড়ার সময় এবারে খেয়াল করবেন, বোঝা গেছে কিনা? রোরি
এরকমই হচ্ছে ঢোঢে লোপ এই সূত্রের দ্বারাও ওরকম কাজ হয়। দৃঢ় 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 এই সকল জায়গাতে ওখানে কি, হ্যাঁ সম্ভবত ওখানে ঢোঢে লোপ না, হ্যাঁ হ্যাঁ দৃঢ় এখানেও দৃঢ় দৃঢ়, আচ্ছা দৃঢ়। ঠিক আছে, এই 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 বিষয়টা অতদূর বোঝা গেছে তো সকলের? ঢলোপে পূর্বস্থে দীর্ঘ না হয় হ্যাঁ স্যার, বুঝেছি। গৌরী গৌরী না, হ্যাঁ দৃঢ় দৃঢ় এখানে উদাহরণ নেই। ঠিক আছে, এখানে এই যে এখানে অন প্রত্যাহার যেটা আছে এটাও আরেকটা কিন্তু মনে রাখতে হবে, আমি বলেছিলাম অনুদিত সবর্ণস্য চাপ প্রত্যয় এই সূত্র অন প্রত্যাহার প্রথম এসেছিল, তখন আমি কিন্তু বলেছিলাম এখানে যে অন প্রত্যাহার আছে সেই অন প্রত্যাহারের নকারটা কোন নকারকে নিয়ে হবে? প্রথমের মানে হ্যাঁ, কেন কি বলা হয়েছিল? ব্যাখ্যাটা স্যার মনে নেই, কিন্তু এটা মনে আছে। হ্যাঁ, কোন সূত্রকে ছাড়া বাকি সমস্ত সূত্রেরই অন প্রত্যাহারস্থ যে নকার সেটা প্রথম নকারের দ্বারাই হবে, তাই তো? কোন সূত্র দিয়ে শুধুমাত্র পর নকারের দ্বারা হবে? হুম, কোন কোন সূত্রে? অনুদিত সবর্ণস্য চাপ প্রত্যয় এই সূত্রে শুধুমাত্র যে অন প্রত্যাহার আছে সেটাই হচ্ছে পর নকারের দ্বারা হবে, বাকি সমস্ত কার দ্বারা হবে? পূর্ব নকারের দ্বারাই হবে। হুম, ঠিক আছে, আজকে অতটা পর্যন্ত থাক, আমি কিছু কাজ দিচ্ছি সন্ধি, সেগুলো লিখে নাও। সন্ধি করে আনতে হবে। হুম,
দ্বিতীয় নম্বর কি লিখলেন স্যার? হুম দ্বিতীয় নম্বরটা কি লিখলেন আগচ্ছর আগে কি মানে বুঝতে পারছি না এটা। গঙ্গে হরির গঙ্গে গঙ্গে।
ঠিক আছে, এগুলো সকলে লেখা হয়েছে কি? স্যার লিখছি। হুম। স্যার আরেকটু দেখি আর বাকি আছে। হুম। হয়ে গেছে স্যার। হুম। হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আজ এখানেই রাখছি। পরের দিনে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, মানে সন্ধি। আর সন্ধি শেষ হয়ে আমরা কারক শুরু করব পরের দিনে, ঠিক আছে? তো সকলেই একবার অবশ্যই সন্ধি পুরোটা একবার রিভিশন করে আসার চেষ্টা করবেন। যা কোশ্চেন জিজ্ঞেস করার কোথাও কোনো কিছু বুঝতে পারছেন না তো কালই তাহলে সন্ধির বিষয়টা শেষ করব, ঠিক আছে? আপনার প্রেজেন্ট কোন নামে দেওয়া হবে? আপনার নাম তো এখানে নেই। স্যার আমার রুবি জেন, ইনি যে লাস্টে এলেন, ও, উনি কিছু বলছেন, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো শোনা যাচ্ছে না, আনমিউট করা আছে। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি।